কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমি ডুবে যাচ্ছি, আমি ডুবে যাচ্ছি, বাঁচাও আমাকে, আমাকে আমাকে উদ্ধার করো এখান থেকে, বাঁচাও। এ কি, কেউ মনে হচ্ছে আত্মচিৎকার করছে বাঁচাও বাঁচাও বলে, কিন্তু এত গভীর রাতে কেই বা থাকবে এখানে? না, একটু এগিয়ে দেখে আসি বরং। এরপর ওই ছেলেটা সামনের দিকে হাঁটতে শুরু করলো। চারিপাশে গভীর জঙ্গল, সঙ্গে শিয়ালের ডাকও ভেসে আসছে দূর থেকে। ছেলেটা সেই নদীর পাড়ে এসে টলটলে শুভ্র জল ছাড়া আর কিচ্ছু সেখানে দেখতে পেল না। সে অনেকটা অবাক হয়ে গেল। এ কি, একটু আগেই তো মনে হলো এইখানে কেউ চিৎকার করছিল, ডুবে যাচ্ছে বলে, এমনই তো কানে শুনলাম, কিন্তু এখানে এসে তো দেখছি কেউই নেই। তাজ্জব ব্যাপার, তাহলে কি আমি সবটা ভুলই শুনলাম? ছেলেটা নদীর জলের দিকে তাকালো। জলটা টলটল করছে, জলের মধ্যে থেকে মনে হচ্ছে কেউ উঠতে চাইছে, কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে না যে কে উঠতে চাইছে। এ কি, জলের নিচে মনে হচ্ছে কেউ রয়েছে, তার মানে কি কেউ ইচ্ছে করে আমার সঙ্গে আমাকে ভয় দেখাতে চাইছে? কিন্তু শুনে রাখো, আমি ভয় পাই না, উঠে এসো, তুমি উঠে এসো বলছি। এরপর নদীর সামনের বটগাছটায় একটা ভুতুড়ে ছায়ামূর্তি উদ্ভাসিত হলো। কি ভয়ানক ওই ছায়ামূর্তিকে দেখতে! মাথা তার থেতলে গেছে, চোখ দুটো রক্তবর্ণ, গায়ে থাগড়া থাগড়া রক্তের দাগ, আর গা দিয়ে কেমন একটা বিশ্রী গন্ধ বের হচ্ছে। এ কি, কে তুমি? কোথা থেকে এলে? এইরকম বিভৎস চেহারা তোমার! না না, আমাকে কিছু করো না, আমি কিচ্ছু জানি না, আমাকে যেতে দাও, যেতে দাও। এই তা কি করে হয়? তুমি তো আজকে রাতে আমার শিকার, আমি কেন তোমাকে ছেড়ে দেব? কেউ কি কোনোদিনও নিজের শিকারকে ছেড়ে দেয়? আজকে তুমি আমার শিকার, তুমি আমার ক্ষুধা মিটাবে, তোমাকে রক্ত মাংস খেয়ে আমি আমার এই তৃষ্ণা মেটাবো। কোথাও পালাতে পারবে না তুমি, তোমাকে আজ আমার খাদ্য যে হতেই হবে, কেউ তোমায় বাঁচাতে পারবে না। না না, আমাকে কিচ্ছু করো না, আমাকে মেরো না, আমাকে যেতে দাও, আমাকে ছেড়ে দাও। না না। সেদিন বাইরে অনেক জোরে বৃষ্টিপাত হচ্ছে, মাঝে মাঝে বিদ্যুৎও চমকাচ্ছে। রাস্তাঘাট একেবারে কাদায় পিচ্ছিল হয়ে গিয়েছে। এমন সময় জমিদার রায় বাহাদুর তার ঘরের মধ্যে চুপচাপ শান্তভাবে বসে রয়েছে, যেন সে কোনো একটা চিন্তায় ভীষণ চিন্তিত হয়ে আছেন। এমন সময় তার বাড়ির চাকর হরি এসে থতমত খেয়ে বলে উঠল, কর্তাবাবু, কর্তাবাবু, খবর শুনছেন নাকি? একেবারে মর্মান্তিক খবর। এখন এখন কি করমু আমরা, কি করমু? কি রে হরি, কি সর্বনাশ হলো? তুই এমন চিৎকার করতে করতে আসছিস কেন? হাঁপাচ্ছিসই বা কেন? কি হয়েছে? বড় কোনো বিপদ হয়েছে নাকি? হলে তা খোলসা করে আমাকে বল। আরে কি আর কমু কর্তা, ওই শ্যাওলা নদীটা আছে না, ওই শ্যাওলা নদীতে আবার একজনের লাশ পাওয়া গেছে আজকে সকালে। গ্রামবাসীরা তো ধরেই নিয়ে আসে যে ওইখানে কোনো অপশক্তির বসবাস রয়েছে, যে সেই এইসব চালনা করছে। গ্রামবাসী গো ওই অপশক্তি হত্যা করতাছে। আরে ধ্যাত, তাতে কি হয়েছে? এই গ্রামবাসীরা যা ভাববে ভাবুক, আমাদের তাতে কি? আমাদের কাজটা ঠিক মতো চললেই তো হচ্ছে রে হরি, এতে তুই এত ভাবতে যাচ্ছিস কেন?
এতটা চিন্তা করার কিচ্ছু নেই, আমি রয়েছি। আমি থাকতে কোনো অনর্থ বা খারাপ কিছু হবে না। আরে আপনি বুঝতেছেন না কর্তা, ব্যাপারটা এত সহজ সাদা হইলে তো আমি সামলাই নিতে পারতাম। গ্রামবাসীরা এখন কই গেছে জানেন? গ্রামবাসীরা ওই পাহাড়ের ওই কালী বাবার কাছে গেছে। হে নাকি অনেক বড় তান্ত্রিক ওঝা। সে যদি একবার আসে তইলে তো সে বুঝা হালাবে আমাদের আমাদের এই সমস্ত কীর্তিকলাপ। তখন আমরা কি করমু কর্তা? আমরা আমরা ধরা পইরা যামু কর্তা। আমার বউ, আমার মাইয়া, এগো কি হবে কর্তা? এই এই, তুই এত বেশি চিৎকার করে কথা বলছিস কেন? তুই ভুলে যাচ্ছিস তুই কার সামনে দাঁড়িয়ে রয়েছিস। আমি এই গ্রামের জমিদার, রায় বাহাদুর চৌধুরী নাম আমার। আমি থাকতে তোর কেউ কিচ্ছুটি করতে পারবে না। আর বলছিস ধরা পড়ার কথা, সেটা তো কখনোই নয়। আসুক ওই তান্ত্রিক, দেখি ও কিভাবে কি বের করতে পারে। ওই তান্ত্রিক যদি বাঘা ওল হয়, আমিও বুনো তেঁতুল। এই সত্যটা আজ পর্যন্ত কেউ যেহেতু জানতে পারেনি, আর কেউই জানতে পারবেও না। সেদিন রাতে জমিদার রায় বাহাদুর তার শয়ন কক্ষে ঘুমিয়ে রয়েছে, কিন্তু হঠাৎই তার একটা নূপুরের শব্দে ঘুমটা ভেঙে যায়। সে সে বিছানার ওপর ঘামছে। তার যেন খুব অস্বস্তি হতে শুরু করেছে, কিন্তু তার এই অস্বস্তির পিছনে কারণটা কি সেটাই বোঝা যাচ্ছে না। জমিদার, ওঠ, আমাদের ভোগ দিসনি কেন? ভোগ চাই, ভোগ, খাদ্য চাই, খাদ্য। দে দে আমাদের খাদ্য, দে, নইলে নইলে তোকেই খাবো, তোকেই খাবো। জমিদার মশাই বিছানার উপর উঠে বসেছে। তার গা হাত পা থরথর থরথর করে কাঁপছে। তার গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। তার মনে এক দ্বন্দ্ব কাজ করছে। সে ভয়ে আর সংশয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, তোমাদের ভোগ লাগবে তো? কোনো ব্যাপার নয়, তোমাদের তোমাদের ভোগ আগামীকালই তোমরা পেয়ে যাবে। এক তান্ত্রিক ওই শাপলা নদীর কাছে যাবে, যেটা গ্রামের অনেকে শ্যাওলা নদীও বলে। ওইখানে গিয়ে তোমাদের ঝাড়ফুঁক করবে। তোমরা তোমরা তাকেই খাদ্য হিসেবে আগামীকাল গ্রহণ করবে, বুঝলে? ওই ওঝা যেন জীবিত পালাতে না পারে। বেশ, আসুক কালকের ওই ওঝা। ওঝাকেই আমি খাদ্য হিসেবে গ্রহণ করব। ওই ওঝাকে কোনোভাবেই পালাতে দেব না কাল। আমাদের কি তাড়াতে আসবে ও? আমরা ওর ঘাড় মুটকে রক্ত খাবো। জমিদার, তুই অনেক চালাক। আজও তুই বেঁচে গেলি, কিন্তু আর কদিন বাঁচবি? একদিন তোকেও আমরা খাদ্য হিসেবে গ্রহণ করব। সেদিন সেদিন তোর কাছে আর কোনো পালানোর সুযোগ থাকবে না। পরক্ষণেই সেই একজোড়া রক্তাক্ত ভয়াল চোখ অদৃশ্য হয়ে গেল, আর জমিদার মুচকি হাসিতে ফেটে পড়ল, যেন তার বহুদিনের অভিসন্ধি খুব শীঘ্রই পূর্ণ হতে চলেছে। কিন্তু কি কি এই জমিদারের অভিসন্ধি? কি চলছে জমিদারের মনে? কি করতে চায় কি সে?
এই যে বাবা, এই যে সেই শেওড়া নদী, এই নদীতেই মৃত্যু হয়েছে হাজার হাজার গ্রামবাসীর। অনেকে মারা গিয়েছে এই নদীর জলেতে ডুবে। আপনি কিছু একটা করুন বাবা। গ্রামের মোড়ল হিসেবে তো আমারও কিছু দায়িত্ব থাকে, আমি তাই আপনার শরণাগত হয়েছি। আপনি যা হোক কিছু করে আমাদের রক্ষা করুন, আমাদের এই গ্রামটাকে আপনি বাঁচান। এই প্রেতাত্মার দলেরা নইলে তো আমাদের শেষ করে ফেলবে। দয়া করুন বাবা, দয়া করুন। আরে আমি তো তোমাদের রক্ষা করতেই এসেছি নাকি, এত চিন্তা করো না। তুমি একলাই এখানে উপস্থিত রয়েছ, এছাড়া কোনো গ্রামবাসী যেন এখানে না আসে, বুঝতে পারলে? কারণ এই তন্ত্র ক্রিয়া কেউ যদি দেখে ফেলে তাহলে ওই কর্ম বিপরীত কাজ হয়ে যাবে। কারণ এই ক্রিয়া দুজন মাত্র ব্যক্তি দেখতে পারে, এছাড়া কেউ দেখতে পারে না। আমি আমার শক্তি দ্বারা উপলব্ধি করেছি এইখানে একটি মাত্র প্রেতাত্মা নয়, এইখানে প্রেত জগৎ রয়েছে। কি বলছেন কি বাবা, প্রেত জগৎ? তার মানে এইখানে একাধিক বা অসংখ্য প্রেতাত্মার বসবাস? হায় হায়, এখন কি হবে? আমার তো ভয়ে হাত পা পেটের ভিতর ঢুকে যাচ্ছে বাবা। বাবা, আমাদের বাঁচান, আপনি রক্ষা করুন আমাদের, নইলে ওই প্রেতাত্মারা আমাদের তো ধ্বংস করে ফেলবে। এটাই আমার কাছে সন্দেহ লাগছে জানো তো। কারণ একত্রে এতগুলো প্রেতাত্মা বসবাসের তো কোনো কথাই নেই, তাও আবার একটা জায়গায়। আমার কেন জানি মনে হচ্ছে কেউ এদের তন্ত্র শক্তি দ্বারা এখানে বন্ধন করে রেখেছে, সেই কারণে এতগুলো অসংখ্য আত্মা একত্রে থাকার ঘটনা ঘটছে। আর ওরা ভোগের লালসায় মানুষকে জখম খুন হত্যা করে খাচ্ছে। এখন যাই হোক, যজ্ঞ করতে হবে, যজ্ঞের মাধ্যমে ওই আত্মাদের আহ্বান করতে হবে, বুঝতে পারলে? বসে পড়ো, যা যা আনতে বলেছিলাম সব ঠিক মতো এনেছো তো? হ্যাঁ বাবা, আপনি যা যা বলেছিলেন সবই এনে দিয়েছি। আপনি দয়া করে এখন যজ্ঞটা শুরু করুন। এরপর সেই তান্ত্রিক আগুন জ্বালিয়ে বসে পড়ল যজ্ঞ করতে। যজ্ঞের মাঝে সে অনেকবার অস্বস্তি উপলব্ধি করতে পারছিল, কিন্তু তারপরেও সে তার যজ্ঞ চালিয়ে যাচ্ছিল। মন্ত্র উচ্চারণ করে ঘি ঢালছিল আগুনে। কিন্তু কিছু মুহূর্ত যাওয়ার পরে আগুন দাউ দাউ করে জ্বলে জ্বলে হঠাৎই নিভে গেল। এ কি হলো বাবা, আগুন নিভে গেল হঠাৎই যজ্ঞের মাঝে? এ তো অশুভ লক্ষণ। এখন কি হবে বাবা? কেন আগুনটা নিভে গেল বলুন তো? আমার মাথায় তো কিচ্ছু ঢুকছে না, আমার খুব ভয় করছে। আবার কোনো অঘটন হবে না তো? সর্বনাশ যা হওয়ার হয়েই গিয়েছে মোড়ল। কেউ একজন আমাদের ওপর লক্ষ্য রাখছিল, বুঝতে পারলে? কেউ একজন তন্ত্র ক্রিয়ার দ্বারা আমাদের এই যজ্ঞটাকে ভেস্তে দিল। কিন্তু সে কে? আমিও দেখতে চাই তার এত বড় ক্ষমতা। সে কে? আমি কদিন এই গ্রামে থাকবো, বুঝলে, তোমার বাড়িতে, আর আমি দেখব কে রয়েছে এর পেছনে। কে এই এতগুলো প্রেতকে নিয়ে খেলছে সেটা আমিও দেখতে চাই। দেখব যে কে আসল অপরাধী। এই গল্পটির পার্ট 2 আসবে আগামী সপ্তাহে। ততদিন আপনাদের অপেক্ষা করতে হবে। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে একটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর গল্পটি ভালো লাগলে লাইক করুন আর কমেন্টে জানান আপনার মতামত। ধন্যবাদ।